আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি লাবিব জায়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার্স। এখন ভাইয়া এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই বেসিক একটা চ্যাপ্টার কেমিস্ট্রির। কারণ এখানে তোমরা জানতে পারবা প্রথমে এলিমেন্টস কি, তারপর হচ্ছে কম্পাউন্ডস কি, তারপর অ্যাটম, মলিকিউলস, তারপর বিভিন্ন ফান্ডামেন্টাল এলিমেন্টস, যেমন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস আর কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস, এগুলা তোমরা জানবা। এরপর বিভিন্ন ধরনের তোমরা অ্যাটমিক মডেলস জানবা, রাদারফোর্ডস অ্যাটমিক মডেলস, বোরস অ্যাটমিক মডেলস। তারপর জানবা যে এগুলা ভুল, এগুলার লিমিটেশনস আছে, ঠিক আছে, বাট আমাদের স্টিল পড়তে হবে। এরপর বিভিন্ন প্রিন্সিপালস জানবা, ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। সো সব কিছু মিলে এটা খুবই বেসিক আর ইজি একটা চ্যাপ্টার। তো চলো ভাইয়ারা, দেরি না করে চ্যাপ্টারটা শুরু করি। তো ভাইয়া, প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এলিমেন্ট। এলিমেন্টটা আসলে কি, ঠিক আছে। এলিমেন্ট হচ্ছে ভাইয়া, তোমার কাছে ধরো একটা জিনিস আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা জিনিস আছে, তুমি যদি ওইটাকে ভাঙলে তুমি ওই জিনিসটাই পাবা। ফর এক্সাম্পল আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, H2, এটা হাইড্রোজেন, রাইট। তুমি ধরো এখানে তোমার কাছে অনেকগুলো হাইড্রোজেন, বা ধরো তোমার কাছে আছে কপার, এটা একটা মেটাল, কপার। এখন এই কপারের তোমার কাছে একটা ব্লক আছে, এই ব্লকটা ধরো পুরাটাই কপারের তৈরি, পুরাটাই কপার, ঠিক আছে। এখন তুমি যদি এই ব্লকটা ভাঙতে 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 একদম ভেঙে ফেলো, তুমি এখানে কপার বাদে আর কিচ্ছু পাবা না। এরকম যেগুলো সাবস্টেন্স থাকবে এগুলাই হচ্ছে এলিমেন্টস। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে ডেফিনেশনটা দেখো, দ্য সাবস্টেন্স when divided it will yield nothing but itself, ঠিক আছে। তুমি যদি এটাকে ডিভাইড করো, এমন একটা সাবস্টেন্স যেটাকে তুমি যদি ডিভাইড করো, ওইটাকে তুমি ভাঙলে শুধু ওই জিনিসটাই পাবা, এটাই হচ্ছে তোমার এলিমেন্টস। এখন আসো দেখি যে হোয়াট ইজ কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? আচ্ছা দেখো ভাইয়া, পানির সংকেত কি? H2O না? কার্বন ডাইঅক্সাইড CO2, গ্লুকোজ কি? C6H12O6, তাই না? এখন আমি যদি গ্লুকোজকে ভাঙি, আমি তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন, তাই না? সেম ভাবে আমি যদি ওয়াটারকে ভাঙি, আমি পাবো কি? আমি পাবো হচ্ছে হাইড্রোজেন, আমি পাবো অক্সিজেন। আমি যদি কার্বন ডাই অক্সাইডকেও ভাঙি, তাহলে আমি পাবো কার্বন, আমি পাবো অক্সিজেন, তাই না? কিন্তু আমরা যখন এলিমেন্টসকে দেখছিলাম, যখন আমি হাইড্রোজেনকে ভাঙতেছি, আমি শুধু হাইড্রোজেনই পাবো। আমি যদি কপারকে ভাঙি, তাহলে কপারই পাবো, এটাই এলিমেন্টস। বাট আমি যদি কম্পাউন্ডসের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমি যদি ওই জিনিসটাকে ভাঙি, ধর একটা সাবস্টেন্স আছে, ওই জিনিসটাকে ভাঙি, আমি ওইখানে মোর দেন 2 এলিমেন্টস অথবা 2 এলিমেন্টস পাবো। কিভাবে? এই দেখো, ওয়াটারকে ভাঙলে আমরা এই একটা এলিমেন্ট পাইলাম, এই একটা এলিমেন্ট পাইলাম, মোর দেন 1, তাই না? একের বেশি এলিমেন্টস পাচ্ছি। গ্লুকোজকে যদি আমি ভাঙি, আমি 3টা এলিমেন্টস পাচ্ছি। বুঝছি? এগুলাই হচ্ছে কম্পাউন্ডস। এখন ডেফিনেশনটা যদি দেখি, এই দেখো, the substance when divided it will yield 2 or more elements is called compound. যদি আমি একটা সাবস্টেন্সকে ভাঙি এবং সেটা একের বেশি, একের অধিক এলিমেন্টস আমাকে প্রোভাইড করে, then it will be compound. বুঝছি আমরা? সো আসো আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যাটমস। আমরা এটা ছোটবেলায় পড়ছি, একদম ইজি জিনিস, যে অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, রাইট? এটা ডেমোক্রিটাস আমাদেরকে বলছিল যে দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম। অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে। এখন এখানে একটু এক্সট্রা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে দ্যাট কন্টেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দি এলিমেন্ট, ঠিক আছে। এখন এটার মানে কি? ধরো ভাইয়া, আমি হাইড্রোজেন নিয়ে কাজ করব, হ্যাঁ, এই যে H, তাই না? H, এটা হচ্ছে হাইড্রোজেন, বুঝছি? এটা হচ্ছে হাইড্রোজেন। H2 কিন্তু এটা একটা মলিকিউল, এটা একটা অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম। শুধু আমি যদি H বলি, সে হচ্ছে শুধু অ্যাটম। আর আমি যখন H2 বলতেছি, দুইটা অ্যাটম একসাথে কানেক্টেড হয়ে আছে, তখন তারা প্রডিউস করবে মলিকিউলস, ঠিক আছে।
সো আমি যদি এখন এই যে হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করি, সে তো শুধু হাইড্রোজেনেরই ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, তাই না? হাইড্রোজেন তো আর অক্সিজেনের ক্যারেক্টারিস্টিক্স দেখাবে না। সো এটাই বুঝাইছে যে atoms are the smallest particle of elements that contains the characteristics of that element. বুঝছি? Hydrogen will contain the characteristics of hydrogen and oxygen will contain the characteristics of oxygen. এখন আসো ভাইয়া molecules এখানে এটা আসলে কি বুঝাইছে দেখো, when two or more atoms of same or different elements remain connected with each other in chemical bonds, এই যে দেখো in chemical bonds is called molecule, ঠিক আছে? এখন molecule হচ্ছে তোমার দুই ধরনের হবে, বুঝছো? প্রথম যে মলিকিউলটা হবে সেটা হচ্ছে molecule of elements। এটা কি ভাইয়া? এই দেখো হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, আমি যদি শুধু H লিখি সে কিন্তু জাস্ট একটা অ্যাটম, বাট H2 যেটা সেটা হচ্ছে মলিকিউল। কিভাবে? এই দেখো এখানে আমার একটা হাইড্রোজেন আছে, এখানে আমার একটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন একটা কেমিক্যাল বন্ড দ্বারা তারা কিন্তু আবদ্ধ, বুঝতে পারছি? এই দেখো তারা ইলেকট্রন শেয়ার করবে, যেটাকে আমরা ডট আর ক্রস দিয়ে আমরা ডিনোট করতেছি। কারণ এই যে এই ডট ক্রস দিয়ে আমরা যেটা এক্সপ্রেস করলাম না, সেটা হচ্ছে লিউইস ফর্মুলা। তারা কেমিক্যাল বন্ডের মাধ্যমে, বুঝছো, কেমিক্যাল বন্ডের মাধ্যমে দুইটা এলিমেন্ট একসাথে কানেক্টেড হয়ে আছে, তো তখনই কিন্তু তারা মলিকিউলস ফর্ম করতেছে, বুঝছো? এটা হচ্ছে মলিকিউলস অফ এলিমেন্টস। কারণ কি দেখো এখানে কিন্তু একটা এলিমেন্টের বেশি নাই, এখানে কিন্তু শুধু হাইড্রোজেন আছে, এখানে কিন্তু হাইড্রোজেন বাদে আর কোনো এলিমেন্ট নাই, জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে আমরা যেই মলিকিউলটা ফর্ম করতেছি সেটাই হচ্ছে মলিকিউল অফ এলিমেন্টস। এখন যে সেকেন্ড টাইপটা আছে সেটা হচ্ছে মলিকিউল অফ কম্পাউন্ডস। এখানে কিরকম আছে এটার ব্যাপারটা হচ্ছে, ধরো আমার কাছে কার্বন ডাই অক্সাইড আছে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডটা কি করবে, ধরো এই যে এটা কার্বন ডাবল বন্ড, ঠিক আছে? একটা কার্বন দুইটা অক্সিজেন। আমি যদি আবার হাইড্রোজেন ওয়াটারের কথা চিন্তা করি, H2O, এটা কিরকম হবে? এটা হবে ধরো এই যে এখানে অক্সিজেন, ওর সাথে দুইটা হাইড্রোজেন, সো ওরাও কিন্তু মলিকিউল ফর্ম করছে, হ্যাঁ, ওরাও কিন্তু দেখো একের অধিক অ্যাটম মিলেই কিন্তু প্রডিউসড হয়েছে, তাই না? এই যে মলিকিউলটা, কিন্তু দে হ্যাভ ডিফারেন্ট এলিমেন্টস। যেমন এখানে জাস্ট হাইড্রোজেনই ছিল, এখানে শুধু হাইড্রোজেন ছিল, কিন্তু এই যে এই মলিকিউলে কার্বনও আছে, অক্সিজেনও আছে, দেখছো? আবার এখানে হাইড্রোজেনও আছে, এখানে আবার অক্সিজেনও আছে। তার মানে কি তাদের একটার বেশি এলিমেন্ট দিয়ে সে কিন্তু এই মলিকিউলটা প্রডিউস করছে, বুঝতে পারছি ভাইয়ারা? তো এখন যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যান অ্যাটমস। বুঝছি, অ্যাটমের কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে। একদম ইজিলি যদি বলি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। অ্যাটমের ভিতরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে, আর ওরাই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস, অথবা আমরা বলতে পারি ওরা হচ্ছে পার্মানেন্ট পার্টিকেলস, বুঝছো? তারা হচ্ছে অ্যাটমের মধ্যে থাকে। এখন যেহেতু ভাইয়া এই টপিকটা রেইজ হয়েছে ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেখানে আমরা জানছি যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তো তাদের ব্যাপারে আমাদের তো কিছু জানতে হবে, তাই না? তাদের ব্যাপারে ভাইয়া আমাদেরকে মেইনলি 4টা জিনিস জানতে হবে, বুঝছি? সেটা কি? সেটা হচ্ছে তাদের চার্জ কত, তাদের চার্জ, ঠিক আছে, তাদের ম্যাস, তাদের হচ্ছে রিলেটিভ চার্জ, আর হচ্ছে রিলেটিভ ম্যাস, ঠিক আছে? রিলেটিভ ম্যাস। ঠিক আছে, সো আসো আমরা একে একে করে ওদের সবার ব্যাপারে জানি। সো ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে ইলেকট্রনসের ব্যাপারে। হ্যাঁ, ইলেকট্রনকে আমরা মেইনলি ই দিয়ে প্রকাশ করি, ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি, প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি, বুঝছি? আবার আমরা নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি,
বুঝতে পারছি? এখন এই যে ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কার করছে কে জানো? ইলেকট্রন কে আবিষ্কার করছে? ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কার করছে সায়েন্টিস্ট জে জে থমসন। সায়েন্টিস্ট জে জে থমসন। প্রোটন আবিষ্কার করছে কে জানো? প্রোটন আবিষ্কার করছে হচ্ছে রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড। এবং নিউট্রনকে আবিষ্কার করছে জানো? নিউট্রন আবিষ্কার করছে জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক। বুঝতে পারছি? সো আমাদেরকে এই সায়েন্টিস্টদের নামগুলো জানলে ভালো, বুঝছি? সো আসো আমরা এখন মেইন যে জিনিসগুলো জানা লাগবে, তাদের চার্জ, তাদের ম্যাস, তাদের রিলেটিভ চার্জ, তাদের রিলেটিভ ম্যাস, এই ব্যাপারগুলো আমরা একটু জানি। সেটা আমরা একটা টেবিলের মাধ্যমে জানি, ঠিক আছে? সো আসো প্রথমত যার ব্যাপারে জানবো সেটা হচ্ছে, ধরো আমি এটা এইভাবে লিখে নেই, সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এটা ধরলাম, ধরো পার্টিকেল নেম, পার্টিকেল নেম, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন, ওর সাইনটা হচ্ছে ই, ঠিক আছে? ধরো ইলেকট্রন, তার সাইন হচ্ছে সাইন হচ্ছে ই, হ্যাঁ? এবং তার আমি যদি ম্যাসের কথা বলি, ম্যাস কিন্তু খুবই কম, খুবই কম মানে খুবই কম। সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, ঠিক আছে? বুঝতে পারতেছো কত কম? হ্যাঁ, -28 গ্রাম। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে 0 অনেকগুলা জিরো, 0 এভাবে যাইতে 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 লাস্টে গিয়ে তোমার 9.911 হবে, অনেকগুলা জিরো হওয়ার পর। বুঝতে পারছি? এটা এতটাই ছোট। সো এই জন্যই দেখবা তোমাদের বইয়ে লেখা থাকবে, যেমন ক্লাস 8-এর বইয়ে লেখা ছিল, দ্য ম্যাস অফ ইলেকট্রন ইজ নেগলিজিবল, ঠিক আছে? নেগলিজিবল মানে অনেক 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 কম, টেন্ডস টু জিরো, অলমোস্ট জিরো। বুঝতে পারছি? অথবা এই যে এটাকে তো আমরা হচ্ছে গ্রামে বললাম, অথবা আমরা বলতে পারি 9.11 ইন্টু 10⁻31 কেজি। বুঝতে পারছি? এখন ম্যাস গেল, ম্যাস যাওয়ার পর আমরা হচ্ছে রিলেটিভ ম্যাসের কথা বলি। রিলেটিভ ম্যাস, ওদের রিলেটিভ ম্যাস কি বুঝছো? ওদের রিলেটিভ ম্যাস হচ্ছে 0, মানে এতই কম ম্যাস, এতই কম ম্যাস যে আমরা ওদেরকে বলি যে ভাই তোমার ম্যাসই নাই, তোমার রিলেটিভ ম্যাস হচ্ছে একদম 0, বুঝছি? এরপর আসো আমরা চার্জের কথা বলি। চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? এই যে 1.6 বললাম না, এটা আসলে -1.6, -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আর তাদের যদি আমি রিলেটিভ চার্জের কথা বলি, রিলেটিভ চার্জ হচ্ছে -1, বুঝছি? এরপর আমরা যদি প্রোটনের কথা বলি, প্রোটনের সাইন কি? প্রোটনের সাইন হচ্ছে পি। ওর ম্যাস কত? ওর ম্যাস হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারছি? 10⁻⁻24 গ্রাম। ওর রিলেটিভ ম্যাস হচ্ছে 1, এবং ওর চার্জ হচ্ছে, ওর নেগেটিভ কত? ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ 1.6 না, প্রোটনের হচ্ছে পজিটিভ প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? তার রিলেটিভ চার্জ হচ্ছে 1। বুঝতে পারছি? এরপর আমরা যদি নিউট্রনের কথা বলি, নিউট্রনের কথা, ওর সাইন হচ্ছে n, এবং ওর ম্যাস কত? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারছি? একটা জিনিস খেয়াল করো, প্রোটনের কিন্তু 1.673 আর নিউট্রনের হচ্ছে 1.675, এই জিনিসটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ওর রিলেটিভ ম্যাস কত? ওর রিলেটিভ ম্যাস হচ্ছে 1, এবং ওর চার্জ হচ্ছে 0। নিউট্রন হচ্ছে নিউট্রাল, বুঝছো? ওর কোনো চার্জই নাই, এই জন্যই হচ্ছে ও নিউট্রাল। ওর চার্জ 0, এই জন্য সে নিউট্রাল।
এখন যার চার্জ জিরো তার রিলেটিভ চার্জ কত হবে? তার রিলেটিভ চার্জও জিরোই হবে, তাই না? কারণ তার চার্জই নাই, তার রিলেটিভ চার্জ কই থেকে আসবে? বুঝতে পারছি? সো এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে, বুঝছি? এখন ভাইয়া তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া হোয়াট ইজ রিলেটিভ ম্যাস অ্যান্ড রিলেটিভ চার্জ? মানে তুমি আমাকে পড়াইলা যে রিলেটিভ ম্যাস ওর জিরো, রিলেটিভ ম্যাস ওর -1, ঠিক আছে, আবার নিউট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে 1, ওর রিলেটিভ চার্জ হচ্ছে 0। হ্যাঁ, এটা আমাকে পড়াইলা, বাট এটা আসলে কিভাবে আসছে, রাইট? এটা তো একটা গুড এক্সপ্লেনেশন থাকবেই। আচ্ছা, এক্সকিউজ মি, একটা কল আসছে। সরি ফর দ্যাট, একটা কল আসছিল। সো আচ্ছা, যেখানে ছিলাম ভাইয়া, তো তুমি আমাকে তোমরা প্রশ্ন করতেই পারো যে ভাইয়া তুমি তো আমাকে বললা রিলেটিভ ম্যাসের ব্যাপারে, রিলেটিভ চার্জের ব্যাপারে, আসলে এই জিনিসটা কি? এই জিনিসটা তো একটা ভালো কোয়েশ্চেন। সো আসো আমরা ডিসকভার করি হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক চার্জ অ্যান্ড হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, এখন আমাকে এই জিনিসটা বোঝার জন্য আমাকে আসলে বুঝতে হবে যে রিলেটিভ জিনিসটা কি। ভাইয়া এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে তোমাদের কেমিস্ট্রি বইটা মোটা নাকি চিকন, ঠিক আছে, তুমি আমাকে কি উত্তর দিবা? তুমি আমাকে উত্তর দিবা যে ভাইয়া কেমিস্ট্রি বই তো অনেক মোটা, ক্লাস 8-এই তো একটুক চিকন চিকন বই পড়ছি, হঠাৎ করে দেখি 9-এ উঠে এত মোটা বই ধরাই দিছে, এই যে এই মোটা বইটা ধরাই দিছে, এত মোটা, রাইট? একটা ভালো কোয়েশ্চেন। এত মোটা বই। এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া তুমি এই বইটা কেন মোটা বলতেছো? এর থেকেও তো মোটা বই আছে, তাই না? ফর এক্সাম্পল আমি যদি এই যে এই বইটা দেখাই, এখন যদি আমি তোমাকে এই দুইটা বই সামনে আনি এবং বলি যে বলো কোনটা মোটা বই, মানে এখন বলি যে তোমার বইটা কি মোটা নাকি চিকন, তুমি কি বলবা? তুমি বলবা যে ভাইয়া বইটা তো চিকনই আছে, তাই না? এখন ভাইয়া বিষয়টা হচ্ছে কার রেসপেক্টে কে মোটা, কার রেসপেক্টে কে চিকন। ক্লাস 8-এর তুলনায় কিন্তু এটা মোটা, ঠিক আছে? আবার যদি আমি কলেজের বইয়ের কথা চিন্তা করি বা একটা গাইড বইয়ের কথা চিন্তা করি, তখন হচ্ছে ওর তুলনায় ও হচ্ছে আবার চিকন। বুঝতে পারছি? সো কে মোটা কে চিকন এটা ডিপেন্ড করতেছে কারোকে আমি রেসপেক্ট, মানে কারো রেসপেক্টে, কারো তুলনায়। যেমন ক্লাস 9-10-এর বই হচ্ছে ক্লাস 8-এর বইয়ের তুলনায় মোটা, কিন্তু আবার একটা গাইড বইয়ের তুলনায় চিকন। ঠিক তেমন ভাবেই যে আমরা যে চার্জটার কথা চিন্তা করতেছি রিলেটিভ অ্যাটমিক চার্জ, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক চার্জ হচ্ছে একটা পার্টিকুলার চার্জ, যে চার্জটা কম্পেয়ার টু দ্য চার্জ অফ এ সিঙ্গেল প্রোটন, একটা প্রোটনের রেসপেক্টে তার চার্জ। বুঝছো? একটা প্রোটনের রেসপেক্টে তার চার্জ কত। এখন আমরা প্রোটনের ব্যাপারে কি জানছি যে তার চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে +1.60 ইন্টু 10⁻9, 10⁻−19, তাই না? 10⁻−19। সো আসলে দেখি প্রোটনের চার্জটা লিখি, চার্জ অফ প্রোটন এটা হচ্ছে পজিটিভ 1.6 ইন্টু 10⁻−19 কোলম। এখন আমি কারটা বের করব, ধরো আমি রিলেটিভ অ্যাটমিক চার্জ অফ ইলেকট্রনটা বের করি। এখন চার্জ অফ ইলেকট্রনের কথা যদি আমি চিন্তা করি, ওর হচ্ছে -1.6 ইন্টু 10⁻−19 কোলম। এখন হচ্ছে রিলেটিভ অ্যাটমিক চার্জ অফ ইলেকট্রনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে দেখো, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻−19, তাই না, কোলম। আর এখানে হচ্ছে প্রোটনের +1.6 ইন্টু 10⁻−19 কোলম। ঠিক আছে, এখন আমি যদি বলি এখানে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গিয়ে কি থাকবে? জাস্ট -1 থাকবে। বুঝতে পারছি? এইভাবেই কিন্তু আমরা এই যে রিলেটিভ অ্যাটমিক চার্জটা পাই। দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে কি বের করছি যে রিলেটিভ অ্যাটমিক চার্জ অফ ইলেকট্রন হচ্ছে -1। ঠিক আছে, আমরা এখানে কি লিখছিলাম? রিলেটিভ চার্জ বা রিলেটিভ অ্যাটমিক চার্জ ইলেকট্রনের -1। বুঝতে পারছি কিভাবে আমরা বের করব? আমরা বুঝতে পেরেছি।
সো আবার সেম ওয়েতে হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস, সেম ভাবেই, বুঝছো, সেম ভাবেই কারো রেসপেক্টে ওর ম্যাসটা কত। এখন কার রেসপেক্টে হবে? প্রোটনের রেসপেক্টে হবে, উইথ রেসপেক্ট টু প্রোটন। বুঝতে পারছি? উইথ রেসপেক্ট টু হুম? উইথ রেসপেক্ট টু প্রোটন। ধরো আমরা এখন নিউট্রনের কথাই চিন্তা করি। নিউট্রন, নিউট্রনের ম্যাস কত? নিউটনের ম্যাস হচ্ছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, তাই না? আর প্রোটন ম্যাস কত? প্রোটন ম্যাস হচ্ছে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, তাই না? এখন যদি আমি বলি রিলেটিভ ম্যাস কত, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস হবে, ধরো এই যে নিউট্রনের ম্যাস ডিভাইডেড বাই প্রোটনের ম্যাস উইথ রেসপেক্ট টু প্রোটন, তাই না? প্রোটনের ম্যাসটা আমি লিখে ফেলি, এই যে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, আর ওর হচ্ছে 1.675 নিউট্রনের ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এখন তুমি যদি এটা কাটাকাটি করো ভাইয়া, তুমি যদি এটা কাটাকাটি করো, তুমি দেখো অ্যাপ্রক্সিমেটলি 1 পাবা না? অ্যাপ্রক্সিমেটলি তো 1 পাবা, বুঝছি? এই দেখো এখানেও দেখো, খেয়াল করো, নিউট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে 1। আমরা এইভাবে রিলেটিভ অ্যাটমিক চার্জ আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস আমরা বের করতে পারি। বুঝতে পারছি ভাইয়া? আমরা বুঝছি। সো আজকের ক্লাসের লাস্ট টপিক এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর ম্যাস নাম্বার। আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে অ্যাটমিক মডেলগুলা, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট দিয়ে যেটা করছিল, কেমনে বের করছে, কেমনে সে একটা অ্যাটমিক মডেলের মানে রেজাল্টটা পাইছে, আমরা সেটা দেখব, বুঝছি? সো আসো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারকে আমি যদি বলি, অ্যাটমিক নাম্বারকে তারা জেড দিয়ে প্রকাশ করে, আর ম্যাস নাম্বারকে তারা এ দিয়ে প্রকাশ করে। বুঝতে পারছি? অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে প্রকাশ করে আর ম্যাস নাম্বারকে এ দিয়ে প্রকাশ করে। এখন ভাইয়া অ্যাটমিক নাম্বারটা আসলে কি? আমি যদি একদম সহজ ভাষায় বলি, অ্যাটমিক নাম্বার হচ্ছে দ্য নাম্বার অফ প্রোটনস ইন অ্যান এলিমেন্ট। বুঝতে পারছি? তার প্রোটন নাম্বার, এক কথায় প্রোটন নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছেই প্রোটন নাম্বার, বুঝছি? ফর এক্সাম্পল হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, হাইড্রোজেনের কথা আমরা চিন্তা করি, তাহলে কি হবে? ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। এর মানে কি জানো? ওর প্রোটন আছেই একটা, ওর প্রোটন একটা। আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাই না? অ্যাটমিক নাম্বার 8। তার মানে কি জানো? তার প্রোটন আছেই 8টা, তার প্রোটন আছেই একটা। মানে যতগুলা প্রোটন অ্যাটমিক নাম্বার তত। একটা এলিমেন্টের যদি প্রোটন থাকে 12টা, তার মানে তার অ্যাটমিক নাম্বারও 12, বুঝছি? যেমন ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, তাই না? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12। এর মানে ওর প্রোটন, এর মানে ওর 12টাই প্রোটন আছে, বুঝছো? ওর 12টাই প্রোটন আছে, বুঝছো? এখন আর একটা জিনিস জানো, আমার একটা এলিমেন্টে যতগুলা প্রোটন থাকবে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে, বুঝছি? আমি কি বলছি? হাইড্রোজেনের প্রোটন নাম্বার হচ্ছে 1, মানে ওর একটা প্রোটন আছে, তার মানে তার অ্যাটমিক নাম্বারও 1, তার মানে তার ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনও হচ্ছে 1। নাম্বার অফ ইলেকট্রন কয়টা? একটা। অক্সিজেন, ওর অ্যাটমিক নাম্বার 8, তার মানে ওর কাছে 8টা প্রোটন আছে। আর ওর কাছে 8টা প্রোটন আছে মানে ওর কাছে 8টাই ইলেকট্রন আছে, 9টা না, 8টাই ইলেকট্রন আছে। যতগুলা প্রোটন ততগুলা ইলেকট্রন, আর সেটাই তার হচ্ছে অ্যাটমিক নাম্বার। বুঝতে পারছি? এবার হচ্ছে আসো আমরা ম্যাস নাম্বারের কথা চিন্তা করি। আচ্ছা, বাই দা ওয়ে শোনো, এই যে এত কিছু দিয়ে বলতেছি না, প্রোটন নাম্বার দিয়ে বলতেছি না যে সে হচ্ছে হাইড্রোজেন। আমি যদি বলি তার অ্যাটমিক নাম্বার 1, মানে হচ্ছে সে হাইড্রোজেন। অ্যাটমিক নাম্বার 2 যদি বলি,
তার মানে কি, সে হচ্ছে হিলিয়াম, রাইট? এই জন্য এই অ্যাটমিক নাম্বারের একটা আলাদা আরেকটা নাম আছে, সেটা তোমাদের বইয়ে লেখা আছে যে এটা হচ্ছে তাদের আইডি নাম্বার। আইডি নাম্বার, এটা একটু মনে রাখো, এমসিকিউ দিয়ে দিতে পারে। এখন আসো ভাইয়া ম্যাথ নাম্বারটার কথা চিন্তা করি। ম্যাথ নাম্বার, হোয়াট ইজ ম্যাথ নাম্বার? আমি যদি সহজ ভাষায় বলি ভাইয়া, একটা এলিমেন্টে যতগুলা প্রোটন আছে প্লাস যতগুলা নিউট্রন আছে, এটাকে যদি আমি সামেশন করি যা পাবো সেটাই ম্যাথ নাম্বার। ঠিক আছে, ম্যাথ নাম্বার। বুঝতে পারছি কেমনে? ধরো ভাইয়া সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। অ্যাটমিক নাম্বার কত? 11। এখন অ্যাটমিক নাম্বার 11 মানে তার প্রোটন নাম্বারও কিন্তু 11, তার কাছে 11টাই প্রোটন আছে, বুঝছো? আর তার কাছে নিউট্রন কতগুলো আছে এটা আমি তোমাদের বলে দেই। তার নিউট্রন হচ্ছে 12টা। নাম্বার অফ নিউট্রন হচ্ছে 12টা, বুঝছি? 12টা। তাহলে আমি দেখলাম ওর প্রোটন হচ্ছে 11টা, ওর নিউট্রন হচ্ছে 12টা। তাহলে আমি যদি এটাকে সাম করে দেই 12 যোগ 11, এই যে নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন, তাহলে কি হবে? তাহলে আমি পাচ্ছি 23। এটাই হচ্ছে তার ম্যাথ নাম্বার। আর এখানে কোনো ইউনিট থাকবে না, বুঝছো? এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া তাহলে ইলেকট্রন কি দোষ করছে? ইলেকট্রন কই? আমি তোমাকে শুরুতেই বলছিলাম না যে ইলেকট্রনের ম্যাস এত কম, এত কম, হ্যাঁ, যে ওকে আমরা বলি ভাই তোর ম্যাসই নাই, তুই নেগলিজিবল। বুঝতে পারছি? এই জন্য ওরটা আমরা এত কনসিডার করি না, আমরা কনসিডার করলে করি প্রোটন আর নিউট্রন। বুঝতে পারছি? সো এক্সামে এমন দিয়ে দিতে পারে যে তোমাদের ম্যাথ নাম্বারটা দিয়ে দিল, বললো যে নিউট্রন নাম্বার বের করো। তাহলে কেমনে বের করব? আমরা কি জানি, প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার ইজ ইকুয়ালস টু ম্যাথ নাম্বার। তাহলে আমি যদি সাইড চেঞ্জ করি, আমাকে যদি নিউট্রন নাম্বার বের করতে বলে, এটা কি ম্যাথ নাম্বার প্লাস মাইনাস কত, মাইনাস প্রোটন নাম্বার। এভাবে আমরা নিউট্রন বের করতে পারবো। সো যেটাই দিয়ে দিবে, মানে তোমাকে দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, যে কোনো দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে থার্ড কোয়ান্টিটিটা বের করতে হবে। পারবো না? পারবো, একদম ইজি। ঠিক আছে ভাইয়ারা? সো আজকের জন্য ক্লাসটা এতটুকুই। আশা করি তোমরা বুঝেছো ক্লাসটা। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।